বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান অংশে আমরা গতদিন কোষ অধ্যায়ে এসে মাইটোকন্ড্রিয়া এবং কোষের অন্যান্য অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতা এখন কেন্দ্রিকা বা নিউক্লিয়াস নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্ট আমরা দেখি যে নিউক্লিয়াসের যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি, সেখানে নিউক্লিয়াসের 4টি অংশ আমরা খুঁজে পাবো। এর একটি হলো নিউক্লিয়ার মেমব্রেন। এই নিউক্লিয়ার মেমব্রেন এই অঙ্গটি দেখো, এটা বাহির দিয়ে আছে, এটা দ্বিস্তর বিশিষ্ট, বাট মাঝখানে কিন্তু কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, ফাঁকা আছে। এই ফাঁকা জায়গা দিয়ে অক্সিজেন সহ প্রয়োজনীয় পদার্থ যাওয়া আসা করে। এরপরে আছে হলো নিউক্লিওপ্লাজম। এই যে নিউক্লিওপ্লাজম, যেটা এই যে এখানে এই এই পদার্থগুলো যা আছে, পুরো পদার্থটার যার মধ্যে এইগুলো ভাসমান আছে, সেটার নামই নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিওপ্লাজমের মধ্যে এই যে তোমার সুতার মতো জড়ানো ক্রোমাটিন জালিকাগুলো অবস্থান করছে। এই ক্রোমাটিন জালিকা, যেটাকে নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়, এটি হলো ক্রোমোসোম, যেটার তোমার কোষ বিভাজনের সময় এটি ক্রোমাটিড নামে পরিচিত। এরপর আছে হলো নিউক্লিওলাস। এই যে ঘন দানাদার বস্তু, এটার নাম হলো নিউক্লিওলাস, যেটি নিউক্লিওপ্লাজমের মধ্যে এটি ধারণ করে। এরপরে আছে হলো তোমার কেন্দ্রিকা বা নিউক্লিয়াসের গঠন অংশের পর এর কার্যাবলী। একটা কোষের যে সার্বিক জৈবিক কার্যাবলী, ওই জীবের সার্বিক বৈশিষ্ট্য, তার মৌলিক অংশগুলো কিন্তু এই নিউক্লিয়াসটা নিয়ন্ত্রণ করে। যেমন নিউক্লিয়াল আছে তোমার যে আরএনএ অংশ থাকে, ক্রোমাটিন জালিকাতে ডিএনএ থাকে, যার মধ্যে জিনগত বৈশিষ্ট্য ধারণ করে, এবং এটি সমস্ত জীবের বৈশিষ্ট্যগুলো বংশ পরস্পরের মধ্যে এটি সঞ্চালিত করে। একটা জীব তার গঠনে কেমন হবে, তার পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত, চোখের কালার, ভ্রু, এগুলো সমস্ত অপশন তার মা বাবা, তার দাদা দাদি, তার নানা নানি, এরকম দুইটা বংশের ধারাবাহিক মিশ্রণের ওপর কিন্তু তৈরি হয়। এটাকে বলা হয় বংশগতি, বংশ পরস্পরায় তাদের বৈশিষ্ট্যগুলো বহনের একটি সিস্টেম। তো তোমাকে কি আমি প্লাস্টিড অর্থাৎ ক্লোরোপ্লাস্ট পড়াইছি কি? না স্যার। তাহলে প্লাস্টিকটা পড়াই। এরপরে প্লাস্টিড অংশে যেটা আছে, প্লাস্টিডটা কি আসলে? এটি উদ্ভিদের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এই অঙ্গাণুটা উদ্ভিদকে তোমার খাদ্য সঞ্চয় করা, খাদ্য তৈরি করা, এবং এর মধ্যে নানা রকম কালারফুল অপশন থাকায় সেগুলো মানুষ সহ বিভিন্ন প্রাণীর কাছে আকর্ষণীয় করে তোলা, এবং এর মাধ্যমে পরোক্ষভাবে সেটি পরাগায়নে কিন্তু সাহায্য করে। এই প্লাস্টিড 3 প্রকার। এর মধ্যে আছে হলো তোমার ক্লোরোপ্লাস্ট, এরপর আছে হলো তোমার ক্রোমোপ্লাস্ট, আর তারপর আছে হলো লিউকোপ্লাস্ট। তো আমি এই ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট নিয়ে একটু আগে বলি, আর ক্লোরোপ্লাস্টের গঠনটা বিস্তারিত ইনশাআল্লাহ করাচ্ছি। তো ক্রোমোপ্লাস্টটা এটা হলো তোমার এক ধরনের রঞ্জক কণিকা, যেটি সবুজ কালার ছাড়া বাকি অন্যান্য কালার গুলো ধারণ করে।
আমরা যদি দেখি যে সবুজ ছাড়া যে অংশগুলো থাকে তাহলে জ্যান্থোফিল, ক্যারোটিন সহ নানা রকম রঞ্জক কণিকা, যেটি হলুদ, কমলা, লাল বিভিন্ন কালারফুল অপশন হয়, যাদের ফলে ফুল, পাতা এগুলো অনেক আকর্ষণীয় কালার হয় এবং সেটি কীট পতঙ্গকে আকর্ষণ করে। তারা ফুলে ফুলে বা গাছে গাছে ঘুরে বেড়ায় এবং পরাগায়নে সাহায্য করে। আর লিউকোপ্লাস্ট অংশটি তোমার এখানে কোনো রঞ্জক কণিকা থাকে না, মূলত এটি একটা কালারলেস অংশ হয়। তো কোনো রঞ্জক কণিকা না থাকা এবং সূর্যের আলো না পৌঁছা, এই দুইটি কারণে লিউকোপ্লাস্টটা হয় হলো তোমার সাদা কালারের। আমরা সাধারণত মূলের কালারটি যে এরকম দেখি সেটি এটা মূল, ভ্রূণ, জনন কোষ এগুলো এই ধরনের হয়ে থাকে। আলোর যদি সংস্পর্শে আসে তাহলে এই লিউকোপ্লাস্ট কিন্তু ক্লোরোপ্লাস্টে রূপান্তর হতে পারে। তুমি মূলা যে উদ্ভিদটা আমরা ফলাই, তুমি নিশ্চয়ই জানো যে মূলা যেটা মাটির গভীরে থাকে, আমি সাদা মূলের কথা বলতেছি, সেই মাটির গভীরে থাকা অংশটা কিন্তু সাদাই দেখায়, বাট কোনো কোনো মূলার দেখবা কিছু অংশ মাটির উপরে থাকে। যে অংশটা মাটির উপরে আছে তার কিন্তু বেশ কিছু আংশিক অংশ একটু সবুজ কালারের মতো হয়ে যায়। এটা দেখছো কি? হ্যাঁ, এটার কথাই এখানে বলা হচ্ছে যে তোমার এটা কালারলেসই হয়, বাট যদি এটা আলোর সংস্পর্শে আসে তাহলে এটি কিন্তু ক্লোরোপ্লাস্টে রূপান্তর হতে পারে। এখান থেকে কিন্তু এরকম সিস্টেমের কিন্তু নৈবেদিক হতে পারে। তার মনে হয় যে তোমার প্লাস্টিক অংশের অন্য দুটো অংশ হয়ে গেল। এখন এখানে তোমার যেটা থাকলো সেটা হলো ক্লোরোপ্লাস্ট। এখানে ছবি ধরে ধরে পড়ে, ছবিটা একটু আরেকটু বড় করে দিচ্ছি তোমার বুঝতে সহজ হবে। এখানে দেখো ছবিতে যেটা দেখা যাচ্ছে, আমরা যদি একটু দেখি, এই ক্লোরোপ্লাস্টের দুইটা স্তর, একটা স্তর হলো বহিঃস্তর আর একটা হলো তোমার অন্তঃস্তর। তো এই বহিঃস্তর এই অন্তঃস্তরের মাঝখানে তোমার ম্যাট্রিক্স নামক উপকরণ, যেটা তরল জেলির মতো থাকতে, এই উপকরণ। তো তারপর তোমার আরো আছে গ্রানাম চাকতি, এবং এর সাথে এই যে দেখো এখানে যেটা আছে এটাকে বলা হয় গ্রানাম ল্যামিলাম। আবার ওই রকম অংশকে আবার আরেকটা নাম দেওয়া হয় স্ট্রোমা ল্যামিলাম। এই যে স্ট্রোমা শব্দটার সাথে পত্ররন্ধ্রের একটা কানেকশন আছে, স্ট্রোমা মানে পত্ররন্ধ্র। তাহলে এই যে সংযোগ করা অংশগুলো দুটো নাম দেওয়া হচ্ছে, একটা হলো গ্রানাম ল্যামিলাম আর স্ট্রোমা ল্যামিলাম। তুমি যদি দুটোর মধ্যে একটু পার্থক্য খোঁজো তাহলে বুঝতে পারবা এই স্ট্রোমা ল্যামিলামটা তোমার হলো এই উপরের দিকের সংযোগ অংশ, ভালো কথা কাজ, এটা কিন্তু উপরের অংশ। আর গ্রানাম ল্যামিলামটা দেখো এই দিক থেকে কিন্তু নিচের অংশ। ফিল করছো কি? এইটুকু। তো এটার এক বছর নাম হলো গ্রানাম আর বহু বছরের নাম দেওয়া হয় হলো গ্রানা। এই যে পিপাকৃতি যে অংশটি আছে, কাজ ওটাই, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে এটি ক্লোরোফিলকে এটাকে কাজে লাগায় এবং যার মাধ্যমে তোমার আমাদের সালোক সংশ্লেষণ ক্রিয়াটি সম্পূর্ণ হয়ে এখানে দেখা যায় যে অটোমেটিক্যালি আমরা সবুজ উদ্ভিদের যে মূল কার্যটি সেটি কিন্তু এখানে সম্পূর্ণ হয়।
অর্থাৎ সালোক সংশ্লেষণে আমরা ক্লোরোফিলের ভূমিকা বলতে যা বুঝে থাকি সেটি কিন্তু আসলে মূলত এই প্লাস্টিকের ক্লোরোপ্লাস্টেরই ভূমিকা। কোষ গহ্বর, প্রত্যেকটা কোষের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে যেগুলোকে স্টোর রুমের মতো কাজ করে। স্টোর রুমের মতো কাজ করে অর্থ কি? অর্থাৎ আমরা যেমন স্টোর রুমে বিভিন্ন কিছু রেখে দিই, এই কোষ গহ্বর ঠিক সেই কাজটাই করে। জৈব অজৈব বিভিন্ন পদার্থ, শর্করা, চর্বি, জৈব অ্যাসিড, পানি ইত্যাদি এগুলো এখানে সংরক্ষণ। লাইসোজোমটা হলো জীবাণুর হাত থেকে কোষকে রক্ষা করে, জীবাণুগুলোকে হজম করে। এই লাইসোজোমের একটা ক্ষতিকর সাইড এটাই আছে, এর ক্ষতি হয় তখনই যখন অক্সিজেন না পায়। অর্থাৎ কোষ যখন অক্সিজেন পর্যাপ্তভাবে সাপ্লাই না পায় তখন কিন্তু লাইসোজোম ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি নষ্ট হয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হয়। এই মোটামুটি আমাদের কোষের অংশগুলো নিয়ে পড়া। এই অধ্যায়ে আর গুরুত্বপূর্ণ যে অংশটি আছে সেটি হলো তোমার জাইলেম অংশ। তো তাহলে আমরা একটু দেখি জাইলেম, এটি হলো একটা পরিবহন গুচ্ছ টিস্যুর অংশ আর কি, যেটা উদ্ভিদকে একটা সুবিন্যস্ত ভাবে, একটা সুশৃঙ্খল ভাবে খাদ্য এবং অন্যান্য উপকরণ এর সমন্বয়ে তারা যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করবে সে সময় পানি এবং খনিজ লবণকে বহনে সাহায্য করে। এর ভিতরে বহন করার জন্য সরু নল অথবা বিশেষ ধরনের তোমার পানিকে শোষণ করতে পারে এরকম সেলুলোজ বস্তুগুলো থাকে, যারা অভিকর্ষ বলের বিরুদ্ধে পানিকে উপর দিকে টেনে নিতে সাহায্য করে। আমরা এই প্রক্রিয়াকে সাধারণত বলে থাকি ইমবাইবিশন। ইমবাইবিশন প্রক্রিয়াটা এরকম, তুমি যদি তোয়ালেকে একটু পানির কাছে ভিজে রাখো আর বাকি অংশ যদি ঝুলে রাখো, কিছুক্ষণ পর দেখবা তোয়ালে ক্রমান্বয়ে আস্তে আস্তে একবার মাথা পর্যন্ত ভিজে গেছে, আর তুমি যার মধ্যে তোয়ালেকে ভিজে রাখছো সেই জায়গায় পানি কমে গেছে। এর দ্বারা এটাই প্রুফ হয় যে তোয়ালের পানি যেভাবে অভিকর্ষ বলের বিরুদ্ধে চুয়ে চুয়ে উপরের দিকে উঠেছে, সেই প্রক্রিয়াটি যেমন ইমবাইবিশন ঠিক একই রকম প্রক্রিয়া এখানে আছে। তো এই যে তোমার জাইলেমের গঠনে আমরা সাধারণত চারটি অংশ পাই। একটা হলো ট্রাকিট, ট্রাকিটের কোষগুলো লম্বাটে হয়। এছাড়াও আরো আসে বলয় আকার, সর্পিল আকার, সোপান আকার। এরপরে থাকে ভেসেল, ভেসেলের কোষগুলো খাটো এবং মোটা, এর মাঝখানে ফাঁকা জায়গাগুলো তৈরি হয়েছে এবং দীর্ঘ একটা পথ তৈরি হয়েছে। এরপর জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। জাইলেম প্যারেনকাইমা মানে হলো এক ধরনের প্যারেনকাইমা কোষ যা উদ্ভিদকে তোমার সুদৃঢ় বিশেষ অংশ তৈরি করা ছাড়া তারা খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহনের কাজে সাহায্য করে থাকে। তো এর ক্ষেত্রে সাধারণত এরকম দেখা যায় যে প্যারেনকাইমা কোষ পাতলা প্রাচীরযুক্ত অবস্থানে থাকে যদি এই জাইলেমটি প্রাথমিক অবস্থায় থাকে। আর জাইলেমের যেটা মূল ফাইবার বলা হয় সেটা কিন্তু মূলত স্ক্লেনকাইমা কোষটা দ্বারা গঠিত। কারণ স্ক্লেনকাইমা কোষ যে কোনো উদ্ভিদের কাণ্ডে এটি সুদৃঢ় হতে সাহায্য করে, এর ভার ক্ষমতা কিন্তু অনেক বৃদ্ধি করতে সাহায্য করে। এই মোটামুটি অংশ
এরপরে ফ্লোয়েম টিস্যু নিয়ে খুব সংক্ষিপ্ত কথা হলো এইটুকু যে ফ্লোয়েম টিস্যু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতায় পাতায় যে খাদ্য তৈরি করে সেটি এই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সারা দেহে সঞ্চালিত হয়। এরপরে আছে হলো তোমার প্রাণী টিস্যু। প্রাণী টিস্যুর মধ্যে আমরা মৌলিক কয়েকটি টিস্যু নিয়ে এখন কথা বলবো। এর মধ্যে ফার্স্ট হলো তোমার যোজক টিস্যু। এটার ইংরেজিতে নাম হলো কানেকটিভ টিস্যু। অসংখ্য বিভিন্ন অঙ্গ তন্ত্র এগুলোর মধ্যে সমন্বয় সাধনের কাজটি কিন্তু এই যোজক টিস্যু করে থাকে। এই কানেকটিভ টিস্যু প্রধানত তিন ধরনের হয়। ফার্স্ট হলো তোমার ফাইব্রাস টিস্যু, তার মধ্যে ফাইবার বা আঁশ আছে। টিস্যু পেশির নিচে থাকে এবং এখানে তন্তুর আধিক্যটা অনেক বেশি। 2 নম্বর হলো স্কেলিটাল। স্কেলিটালটা হলো দেহের অভ্যন্তরের যে কাঠামো তৈরি করেছে, অর্থাৎ যেটাকে আমরা হাড় বা অস্থি বা তরুণাস্থি বলে থাকি, এগুলো হলো স্কেলিটাল। তারপরে আছে হলো এই অস্থি আবার দুই রকম, একটি হলো কমলাস্থি আর একটা হলো শুধু অস্থি। কমলাস্থি মানে নমনীয় এক ধরনের অস্থি, আর অস্থিটা হলো বিশেষ ধরনের সুদৃঢ় ভঙ্গুর নয়, অনমনীয় এবং এই ধরনের অঙ্গগুলো থাকলে তখন সেটা হলো তোমার অস্থি। এখানে সাধারণত ক্যালসিয়াম জাতীয় পদার্থগুলোর মাধ্যমে এটি সুদৃঢ় অবস্থান লাভ করে। আমার মনে হয় যে আমরা কানেকটিভ টিস্যুর মৌলিক দুটো অংশ পড়া এখানে শেষ করলাম। এরপরে আছে তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু বলতে আমরা সাধারণত যে যোজক টিস্যুগুলো শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ তন্ত্র এগুলোর মধ্যে সমন্বয় সাধনে সাহায্য করে। তো এর মধ্যে আমরা সাধারণত রক্ত এবং লসিকা এই দুটি অংশ পড়বে। এখন দেখো, রক্ত এক প্রকার ক্ষারীয় উৎস লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। ধমনী শিরা কৈশিক নালীর মধ্যে প্রবাহিত হয়ে এটি সারা দেহের মধ্যে সঞ্চালিত হয়। এই রক্তের মূল কাজটা হলো সারা শরীরে অক্সিজেন পরিবহন করা, তাপ পরিবহন করা এবং পাকস্থলীতে হজমকৃত খাদ্যের যে অংশটি বৃহদান্তে শোষিত হয় অথবা ক্ষুদ্রান্ত যে বৃহদান্ত কাছে এটি যায় সেটাকে সারা দেহে সঞ্চালন করতে সাহায্য করে। কারণ রক্ত রসের সাথে খাবারের অংশগুলো মেশে, যেটার কন্ট্রোল আমাদের কলিজার নিকট থাকে, যেটি দেহের যে জায়গায় যে পরিমাণ খাদ্য লাগবে সেটি পৌঁছে দিতে সাহায্য করে। তো এই রক্ত মূলত তিনটি উপকরণ আছে। একটি হলো তোমার লোহিত রক্তকণিকা, তারপর দ্বিতীয়টি শ্বেত রক্তকণিকা, আর একটি হলো অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি রক্তকণিকা, যার অভাবে তোমার রক্ত শূন্যতা অসুখটা হয়ে থাকে। শ্বেত রক্তকণিকা এটি দেহের রোগ প্রতিরক্ষা বাহিনীর কাজ করে এবং জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। আর অনুচক্রিকা হলো কোথাও কেটে গেলে এটি ফাইব্রিনোজেন এক ধরনের জালিকা তৈরি করার মধ্য দিয়ে সে তার প্রয়োজনীয় অপশন তৈরি করে। তো এটি ওই অনুচক্রিকা গুলো যখন ওখানে আটকে যায় জালকে, তখন রক্ত প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যায়। আজকে আমাদের লাস্ট পড়া যেটা আসছে সেটি হলো লসিকা। লসিকাটা হলো মানব দেহের ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকে যেখানে তরল জলীয় অংশ জমা থাকে, এটার নাম হলো লসিকা। এই লসিকাটা এরকম যে রক্ত কিছু কিছু স্থানে কাজ করতে সমর্থ হয় না, সেই জায়গায় এই লসিকাটা দিলে সেটা কিন্তু বেশ ভালো একটি সাপোর্ট হিসেবে কাজ করে। অর্থাৎ রোগ জীবাণুগুলো ধ্বংস করার কাজে অ্যান্টিবডি এবং রক্তের শ্বেত রক্তকণিকাগুলোকে সাহায্য করে। এই মোটামুটি আমাদের আজকের এই অংশের আলোচিত বিষয়। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী বিষয়গুলো